দেশের পুরো ব্যাংক খাতে ৩ মাসের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল এডুকেসি কমেছে প্রায় ২.৫%। চলতি বছর জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে ৪.৫%, যদিও ন্যূনতম থাকার কথা ১০%। বাংলাদেশ ব্যাংকের ওয়াটার লিভ ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট জুন প্রান্তিকের হিসেবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে বলেও উঠে আসে। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের গত এপ্রিল-জুন প্রান্তিকের তথ্য বলছে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে। ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল ৬.৭৪%। জুন প্রান্তিকে যা প্রায় ২.৫% কমে দাঁড়িয়েছে ৪.৫%। যদিও ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যূনতম ১০% মূলধন রাখতে হয়। বেঞ্চমার্ক আছে, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেল যেটা আছে 10%, সেটা আমরা অর্জন করতে পারিনি কিছু ব্যাংকের জন্য। কিন্তু ওভারঅল যদি আমরা ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি তাহলে ৬১টা ব্যাংকের মধ্যে আমরা দেখি যে ৩৯টা ব্যাংকেই যে নির্দিষ্ট যে বেঞ্চমার্ক সেটা অ্যাটেন্ড করতে পেরেছে। সর্বশেষ হিসেবে খেলাপি ঋণের অঙ্ক ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর বিপরীতে চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। প্রতিবেদনে আরও দেখা যায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে। যদি আমরা দেখি যে কোনো ব্যাংকের যে টপ 2 বরোয়ার যদি ডিফল্ট করে যায় তাহলে ব্যাংকগুলো কী অবস্থা দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি টপ 2 বরোয়ার ডিফল্ট করে তাহলে ব্যাংকগুলো একটু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। একটা ব্যাংকের ক্যাপিটাল সাপোর্ট না থাকলে তো সে লেন্ডিংও করতে পারে না। এই যে প্রত্যেকটা ব্যাংক হাজার হাজার কোটি টাকা লেন্ডিং করে বসে আছে, আমি তো দেখি কারোর কোনো ক্যাপিটাল সাপোর্ট, ক্যাপিটাল শর্টফল, তাই না? অথচ লেন্ডিং করতেছে সমানে। আর বাংলাদেশ ব্যাংক বা এগুলো কিভাবে পারমিশন দেয়? কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি ১৭,০২৫ কোটি টাকা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরিয়া ভিত্তিক দুর্বল ৫ ব্যাংকে একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মূলধন যোগানে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকে হিসেব খুললে সেখানে ২০,০০০ কোটি টাকা ছাড় করবে অর্থ বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুমোদন পাওয়ার পর সরকারের পক্ষ থেকে ব্যাংকটির নাম নিবন্ধন করা হবে। এরপর চূড়ান্ত লাইসেন্স দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেই ব্যাংক প্রথম পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশ ব্যাংকে হিসেব খোলার সিদ্ধান্ত নেবে। সেই হিসেবে জমা হবে সরকারের দেয়া মূলধনের টাকা। এর মধ্যে ৫ ব্যাংকের সম্পদ ও দায় নতুন ব্যাংকটি অধিগ্রহণ করবে। এর আগে ৫টি দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির প্রশাসক দল ইতিমধ্যে ৫ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। ঠিকায় বা সাব কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে সংশ্লিষ্ট কারখানাগুলো। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা রয়েছে তারা সাব কন্ট্রাক্টরের মাধ্যমে তৈরি পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর রপ্তানি প্রণোদনা পাবে। রপ্তানিকারকরা জানিয়েছেন, সরকারের নতুন এই সিদ্ধান্তে ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্কের আওতায় যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করবে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে কম শুল্কে পোশাক রপ্তানি হবে। বর্তমানে দেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ১০% সাবকন্ট্রাক্ট কারখানার মাধ্যমে সম্পন্ন হয়। নতুন উদ্যোগের ফলে তা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের অর্থনীতি এখনও ৩টি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছে আইএমএফ। এগুলো হলো দুর্বল রাজস্ব ব্যবস্থা, আর্থিক খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় অগ্রগতি হলেও রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা মোকাবেলায় সাহসী নীতি নেওয়া জরুরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দল ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে। এ সময় তারা সরকারের বিভিন্ন সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। পর্যালোচনা মিশন শেষে বৃহস্পতিবার সংস্থাটি তাদের ওয়েবসাইটে অর্থনৈতিক পর্যবেক্ষণ প্রকাশ করেছে।
আইএমএফ এর মতে রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা মোকাবেলায় সাহসী ও কার্যকর নীতি নেওয়া জরুরি, যাতে টেকসই স্থিতিশীলতা বজায় রেখে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা যায়। নীতি গ্রহণে দেরি বা দুর্বল পদক্ষেপ নেওয়া হলে অর্থনীতি নতুন ঝুঁকিতে পড়বে। রাজনৈতিক অনিশ্চয়তা ও উৎপাদন ব্যাহত হওয়ায় 2024-25 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 3.7% নেমেছে। অন্যদিকে মূল্যস্ফীতি 2 অঙ্ক থেকে 8% নেমে এলেও এখনও তা উচ্চ পর্যায়ে রয়েছে। আইএমএফের পরামর্শ, সামাজিক খাতে ব্যয় ও অবকাঠামো বিনিয়োগ বাড়াতে উচ্চাভিলাষী কর সংস্কার অপরিহার্য। এজন্য সংস্থাটির প্রস্তাব হ্রাস করা ভ্যাট হার বাতিল, অপ্রয়োজনীয় কর অব্যাহতি প্রত্যাহার, সব প্রতিষ্ঠানের জন্য সর্বনিম্ন টার্নওভার কর হার বৃদ্ধি এবং কর প্রশাসনকে আরও কার্যকর ও স্বচ্ছ করা। সংস্থার পূর্বাভাস অনুযায়ী দৃঢ় সংস্কার বাস্তবায়ন হলে 2025-26 ও 26-27 অর্থ বছরে প্রবৃদ্ধি প্রায় 5% উন্নীত হতে পারে। 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি 5.5% নেমে আসবে বলে আশা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আইএমএফ এর সঙ্গে চলমান $550 কোটি ঋণ কর্মসূচি শেষ পর্যন্ত থাকবে কিনা সে সিদ্ধান্ত নেবে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর। আগামী বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন সরকারকে এ ব্যাপারে মতামত দেয়া হবে। সফররত আইএমএফ মিশনের 2 সপ্তাহের বৈঠক শেষে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন মিশন চিফ ক্রিস্পার পাজুরিও। বৃহস্পতিবার বিকেলে তাদের শেষ বৈঠক ছিল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। $470 কোটি ঋণ কর্মসূচির পর গত বছরের জুনে এর সঙ্গে 80 কোটি যোগ করে তা $550 কোটি উন্নীত করা হয়। এই কর্মসূচির অধীনে আইএমএফ এখন পর্যন্ত 5 কিস্তিতে দিয়েছে $364 কোটি। সেই অনুযায়ী এখনও বাকি আছে $186 কোটি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এরই মধ্যে জানিয়েছেন, আগামী ডিসেম্বরে যে ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল তা হচ্ছে না। 2030 সাল নাগাদ চাহিদার 20% নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য সরকারের। এক্ষেত্রে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সংগঠন বলছে, সরকারের নীতির ধারাবাহিকতা না থাকায় অস্থিরতা তৈরি হয়েছে। পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টির তাগিদ সংস্থাটির। উপকূলীয় এলাকায় পরিবেশবান্ধব বায়ুবিদ্যুতের সম্ভাবনা জানতে 2012 সালে জরিপ করে বিদ্যুৎ বিভাগ। কিন্তু বায়ুর গতি কম থাকায় মার্কিন ও ডেনমার্কের এ যৌথ উদ্যোগ ভেস্তে যায়। তারপর 2014 সালে যুক্ত হয় চীনা প্রতিষ্ঠান। তারা সমীক্ষা শেষে ইতিবাচক সাড়া দিলে কক্সবাজারের খুরুশকুলে 66 মেগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। সারা বিশ্বে সৌর, বায়ু, জলশক্তির ব্যবহারে নবায়নযোগ্য বিদ্যুতে মোট বিনিয়োগের কমপক্ষে 30%ই চীনের। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার 20% এমন উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য বছরে প্রায় $100 কোটি বিনিয়োগ দরকার। আমরা দেখতেই পাচ্ছি যে সামনে যে রিনিউয়েবল প্রজেক্ট হবে এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে, এফডিআই থাকবে। সো ডেফিনেটলি আমাদের চাইনিজ ইনভেস্টমেন্ট সেখানে কাজে লাগবে। আমাদের তো খরচ কমাতে হবে, তেলের ব্যবহারও কমাতে হবে। সেক্ষেত্রে আমাদের রাতের বেলা আমরা স্টোরেজ ব্যবহার করতে পারছি কি, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের চাইনিজ বিনিয়োগের এখানে সুযোগ আছে। চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এই জন্য আমার মনে হয় যে তাদের বিনিয়োগটাকে সিকিউর করে, যাতে করে তারা এগিয়ে আসে, তাদের টেকনোলজি, তাদের ইনোভেশন, তাদের রিসার্চ, এটাকে আমরা কাজে লাগাই। সিমিলার যেহেতু আমাদের একটা জায়গা রয়েছে, আমরা দ্রুততার সাথে এই জায়গাগুলোতে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এই ট্রানজিশনে আমরা একটা সফল হব। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে এলওআই ইস্যু করা 37টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। সেখানে প্রায় $600 কোটি বিনিয়োগের কথা ছিল, যার বেশিরভাগই ছিল চীনা কোম্পানির হাতে। চীনের অনেক কোম্পানি এদেশে নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ করতে চায়, কিন্তু এখনকার সরকার বেশ কিছু সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। নীতির ধারাবাহিকতা না থাকায় চীনা প্রতিষ্ঠানগুলো আস্থাহীনতায় ভুগছে। এ খাতে বিদেশি বিনিয়োগ পেতে চাইলে পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টি জরুরি, নইলে দ্রুত সময়ে বড় ধরনের নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য পূরণ সম্ভব নয়। বর্তমানে দেশে মোট নবায়নযোগ্য উৎসের সক্ষমতা
1700 মেগাওয়াট। আবহাওয়ার উপর নির্ভর করে বিদ্যুৎ পাওয়া যায় ঘণ্টায় গড়ে 400 মেগাওয়াট। পর্যবেক্ষকরা বলছেন 2030 সাল নাগাদ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে 25,000 মেগাওয়াট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 102 টাকা, আর খুচরা বাজারে স্থানভেদে 120 টাকা পর্যন্ত। পাশাপাশি শীতকালীন সবজি এবং আলুর দামও বেড়েছে। আলুর দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। বিক্রেতারা বলছেন চাহিদার চেয়ে সরবরাহ কম, তাই শীতের সবজির দাম বেশি। তবে কমেছে ডিম ও মোটা লাল চালের দাম। 1-1.5 মাস আগে থেকে বাজারে আসা শুরু করেছে শীতকালীন সবজি। শুরুর দিকে এসব সবজির দাম তুলনামূলক কম থাকলেও এখন অনেকটা বেড়েছে। শিম বিক্রি হচ্ছে 140 থেকে 60, টমেটো 150 থেকে 60, মূলা 50, বেগুন 100, কপি 40 টাকা দরে। ক্রেতারা বলছেন শীতের মৌসুম শুরু হলেও সবজির দাম এখনো বেশি। বিশেষ করে গত কয়েকদিনে এর দাম আরও বেড়েছে। বিক্রেতাদের দাবি, রাজনৈতিক অস্থিরতার কারণে সবজির সরবরাহ কমেছে, ফলে দামও বাড়তি। শীতকালীন হিসাবে এখন দাম একটু বাড়তি দেখা যায়। এই লকডাউনের ভয়ে বেড়ারা গাড়ি ঢুকে নাই, যে জায়গায় 40 গাড়ি ওই জায়গায় এসে 5 গাড়ি। এদিকে আলু পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে আলুর দাম। পাইকারিতে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, আর খুচরা বাজারে ক্রেতাকে কিনতে হচ্ছে 20 থেকে 25 টাকায়। পেঁয়াজের মজুত শেষের দিকে, তবে ডিসেম্বরের শেষে এ সংকট কেটে যাবে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজার বেশি, এর থেকে অনেকে আরো অন্য দোকানে 130 টাকা চায়, 40 টাকা চায়। কৃষকের হাতে পেঁয়াজ কম আছে, ধরেন আপনার পেঁয়াজ লাগবে 10 বস্তা, পাইতেছি 5 বস্তা। কিছুটা স্বস্তি ফিরেছে ডিম ও মোটা চালের দামে। ডজনে 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 20 টাকায়, আর আউশের মোটা চাল কেজিতে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়। আমি 140 করে কিনছিলাম মহল্লার দোকান থেকে, তো আজকে আমি এখানে এসে ফার্স্ট 120 টাকা করে কিনলাম। তবে পোলাওয়ের চাল কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা, বিক্রি হচ্ছে 112 টাকায়। মিনিকেট আছে আগের দামেই 76 টাকা কেজি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ কম থাকার অজুহাতে দেশের বিভিন্ন পাইকারি বাজারে বাড়ানো হচ্ছে সবজির দাম। কৃষকদের দাবি, কয়েক দফা বৃষ্টিতে চারা নষ্ট হয়, শীতকালীন সবজির ফলন কম হয়েছে। পুরোদমে সবজির উৎপাদন বাড়তে আরও 1 মাসের বেশি সময় লাগবে। প্রতি বছর এই মৌসুমে নরসিংদীতে শীতকালীন সবজির সরবরাহ থাকে বেশি, তবে এবছর এখনো পর্যন্ত ফলন কম। কৃষকরা বলছেন কয়েক দফা বৃষ্টিতে চারা নষ্ট হয়, শীতকালীন সবজির ফলন কমেছে। দাম ভালো হলে কি ফসল দেওয়ার নাই গা, ফসল যেন 2 মণ তুলো, ওখানে 10 কেজি 2 মণ টাকা দিব। মুন্সিগঞ্জে 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বিক্রেতারা দাবি করছেন উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রকৃত সংকটের পাশাপাশি মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করায় দাম আরও বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে বিক্রি করছে 60 টাকা 70 টাকা, কিন্তু এই সপ্তাহে বিক্রি করতেছে 120 টাকা। শীতকালে শাকসবজির দাম যতটা নিয়ন্ত্রণ থাকে, কিন্তু বর্তমানে দেখতেছি নাই। বৃষ্টিতে আবাদ কম হয়, সবজির দাম কমেনি মানিকগঞ্জে। পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 60 টাকায়, শিম 90, বেগুন 50, বাঁধাকপি ও ফুলকপি 50 টাকায়। আর খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি ফলাইতে পারে নাই গৃহস্থরা, কৃষকরা। ফুলকপি ছিল 50 টাকা, এখন 70 টাকা 65 টাকা। যশোরে পেঁপে ও মূলা বাদে বাকি সব সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 140 টাকায়। দাম নিয়ে অসন্তোষ রয়েছে খুলনার ক্রেতাদের মধ্যে। যারা বাজারে আছে, যারা ব্যবসা করতেছে, তারা লাভবান হচ্ছে, কৃষক লাভবান হচ্ছে না। কৃষকরা ক্ষেতের থেকে তারা 2-3 টাকা লাভে দিয়ে দিচ্ছে, আর ইনারা এসে আমাদের গলা কাটতেছে। রাজশাহী, সিলেটের কাঁচা বাজারে অধিকাংশ শীতকালীন সবজির দাম চড়া। বেড়েছে পেঁয়াজের দাম। বরিশালের সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণের 5 বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের নবাবগঞ্জে চালু হয়নি কৃষক সেবা কেন্দ্র। ফলে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও অবকাঠামো, আর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় 25,000 কৃষক। দ্রুত কেন্দ্রটি চালুর দাবি স্থানীয় কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কেন্দ্রটি চালু করতে উপজেলা কৃষি কার্যালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।
গ্রাম পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পরামর্শ ও সহায়তা দেয় কৃষক সেবা কেন্দ্র। এই প্রকল্পের আওতায় 2020 সালে দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারে নির্মিত হয় এমন একটি কেন্দ্র। কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কেন্দ্রটি। অব্যবহৃত হয়ে পড়ে থাকায় নষ্ট হচ্ছে সোলারের মূল্যবান ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রপাতি। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে প্রত্যন্ত অঞ্চলে কৃষক সেবার উদ্যোগ। তাই দ্রুত সেবা কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের। কি কারণে আমাদের কৃষি অফিস বন্ধ আছে সেটা তো আমরা বলতে পারবো না। একটা প্রতিষ্ঠান আর বোর্ড লাগানো আছে যে কৃষি সেবা কেন্দ্র, এটা জাস্ট শুধু খালি নির্মাণ অবস্থায় আছে, কিন্তু সেবার ক্ষেত্রে আমি দেখিনি। কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং করলো, কৃষি সেবা কেন্দ্র করলো, আমরা এটা চালু থাক, আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাচ্ছি। সেবা কেন্দ্রটির নিচ তলায় কৃষকদের প্রশিক্ষণ, দ্বিতীয় তলায় সেমিনার হল ও তৃতীয় তলায় ইউনিয়ন কৃষি পরিদর্শকদের আবাসনের ব্যবস্থা রয়েছে। কিন্তু এখনও চালু না হওয়ার কথা জানেন না বর্তমান কর্মকর্তারা। এটি চালু হলে একদিকে যেমন কৃষক তৃণমূল পর্যায়ে কৃষি পরামর্শ এবং বিভিন্ন ধরনের সেবা পাবে, পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সেখানে অবস্থানের ফলে তারা সহজেই কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবে। দ্রুত কৃষক সেবা কেন্দ্রটি চালু করতে উপজেলা কৃষি কার্যালয়কে নির্দেশনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাইলটিং হিসেবে সরকারি কার্যক্রম গ্রহণ করেছিল, এটি চলমান থাকবে এবং অতি শীঘ্রই এটি আরও যাতে ইফেক্টিভ হয় সেটি নির্দেশনা আমরা উপজেলা পর্যায়ে দিয়েছি। কৃষক সেবা কেন্দ্রটি চালু হলে 3টি ইউনিয়নের প্রায় 25,000-এর বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেচ নীতিমালা না থাকায় সেচ মালিকদের কাছে জিম্মি নাটোরের চাষিরা। এক এক জমিতে এক এক রকম দামে পানি কিনে সেচ দিতে হচ্ছে তাদের। এলাকা ভেদে সেচ বাবদ বিঘা প্রতি খরচ হচ্ছে 1 থেকে 1,500 টাকা, কোথাও আবার দিতে হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনছেন কৃষকরা। নাটোরের সেচ কাজে ব্যবহার হয় 46,509টি সেচ যন্ত্র। এর মধ্যে গভীর, অগভীর ডিজেল, বিদ্যুৎ চালিত সোলার, লোফিট পাম্প দিয়ে জমিতে সেচ দেওয়া হয়। কৃষকরা জানান শ্যালো মেশিনে পানি দেওয়ার জন্য সরকারি নিয়মের কথা জানেন না মালিকরা। তাই প্রতি বিঘা জমিতে সেচের জন্য 1,500 থেকে 2,000 টাকা বেশি খরচ হয়। কোনো কোনো ক্ষেত্রে টাকা লাগে আরও বেশি। টাকা না দিলে পানি দেয় না মেশিন মালিকরা। সরকারি নিয়ম মানলে সাশ্রয় হতো, বলছেন কৃষকরা। আবাদ করা খুব কঠিন হয়ে গেছে, কারণ সেচ দিতে গেলে 1,500 থেকে 2,000 টাকা বিঘা প্রতি বেশি লাগতেছে। পালারাও হচ্ছে যে সরকারি যে নিয়ম সেই নিয়ম মানে না, শ্যালো মেশিনওয়ালারাও সেই নিয়ম মানে না, আমারও তিনি বেশি টাকা ধরে। যদি জমি দূরে হয় তাহলে আমার থেকে টাকা অঙ্ক বেশি চায়, না দিলে আমার পানি দেয় না। প্রত্যেক সেচ মৌসুমের শুরুতে দাম নির্ধারণ করে উপজেলা সেচ কমিটি। কারো বিরুদ্ধে সেচের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএডিসি। যদি এ বিষয়ে অতিরিক্ত সেচ চার্জ গ্রহণ করার কোনো অভিযোগ পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে উপজেলা সেচ কমিটি এবং জেলা সেচ কমিটি বিষয়টি আমলে নিয়ে অভিযোগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। নাটোরে 1,51,000 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদ।